আচ্ছা বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে যে ভূত কিংবা প্রেতেদের ভয় পেয়ে আসছি, তাদের অস্তিত্ব বাস্তবে কি আদৌ আছে, নাকি এগুলো সমস্তই মানুষের অলীক কল্পনা মাত্র? এর সত্যতা যাচাইয়ের জন্য মানুষ সেই কবে থেকেই নানা রকম চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো ভূতের রহস্য আমাদের কাছে রহস্যই থেকে গেছে। ভূতের সন্ধানে গিয়ে কেউ কেউ বিপদের সম্মুখীনও হয়েছেন, এরকম কাহিনীও আমরা উপন্যাসে পড়ে থাকি কিংবা বন্ধুদের কাছ থেকে শুনেও থাকি। আজ এইরকমই দুটি বন্ধুর গল্প জানব, যারা ভূতের সন্ধানে গিয়ে অস্বাভাবিক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছে। নমস্কার, আমার নাম শ্রেয়া। কাগজ কলম অডিও সিরিজে আজ আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি অভিজিৎ হালদারের লেখা একটি ভৌতিক গল্প, বেগুন কদরের আতঙ্ক। প্রসঙ্গক্রমে বলছি, বেগুন কদর নামে সত্যি একটি স্টেশন রয়েছে পুরুলিয়া জেলায়। ভুতুড়ে ঘটনার জন্য সেই স্টেশনটি গোটা বাংলায় বিশেষ খ্যাত। স্টেশনটি বাস্তব হলেও লেখকের লিখিত কাহিনী সম্পূর্ণ তার নিজের কল্পনাপ্রসূত। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক, শুভ এবং রহস্যজনক নারীমূর্তি। শুরু হচ্ছে বেগুন কদরের আতঙ্ক। মধ্য কলকাতার একটি মানসিক রোগের হাসপাতালের 15 নম্বর ঘরে শ্রী আদিত্যনাথ রায় অস্বাভাবিকভাবে মারা যান। তার মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে নিম্নলিখিত গল্পটি আমরা খুঁজে পাই। এই গল্পটি সম্পর্কে কেউ কোনো মন্তব্য প্রকাশ না করলেও যারা আদিত্যবাবুকে ঘনিষ্ঠভাবে চিনতেন তাদের মতে আদিত্যবাবু ছিলেন একজন যুক্তিবাদী এবং বিশ্লেষণপন্থী মানুষ। কোনো অস্বাভাবিক ঘটনাকে আজগুবি গল্প রূপান্তরিত করে রটিয়ে দেওয়াটা তার মতো ব্যক্তির পক্ষে প্রায় একরকম অসম্ভব। কিন্তু বেগুন কদর নামে এক কুখ্যাত স্টেশনে রাত কাটাবার পর থেকে তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এদিকে বেগুন কদরে তার সাথে যে ঠিক কী ঘটনা ঘটেছিল তা কেউ জানে না। তার কাগজপত্রের মধ্য থেকে খুঁজে পাওয়া একটি পাণ্ডুলিপির মাধ্যমে আমরা জানতে পারি বেগুন কদরে আদিত্য রায়ের সঙ্গে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনা। পাণ্ডুলিপিটি একটি খামের মধ্যে পাওয়া যায়, যার শিরোনামে স্বয়ং আদিত্যবাবু লিখেছেন, এটা শুধুমাত্র আমার জীবনের এক ভয়ঙ্কর কাহিনী নয়, এটা আমার জবানবন্দিরও প্রকাশ। যে জবানবন্দির জন্য সবাই আমার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। আশা করি কোনো একজন অন্তত আমার এই কাহিনী পড়বেন এবং বিশ্বাস করে উপযুক্ত মর্যাদা দেবেন। শিরোনামে লেখকের স্বাক্ষর। এইটুকু বিবরণ উল্লেখ করে আদিত্য রায়ের নিজ হস্তে লেখা গল্পটি নিচে প্রকাশ করা হলো। পুরুলিয়া জেলায় বেগুন কদর নামে একটি অখ্যাত স্টেশন রয়েছে। এই রেল স্টেশনকে ঘিরে নানা রকমের ভৌতিক গল্প আশেপাশের গ্রামে প্রচলিত ছিল। ভূতের আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে এতটাই বাড়াবাড়ি পর্যায়ে ছিল, দিনের বেলাতেও স্টেশনের দিকে কেউ ভুল করেও আসতো না। রাতে একলা প্রেতের মতো দাঁড়িয়ে থাকে পুরুলিয়ার প্রাচীন এই স্টেশনটি। অন্ধকারে দূর থেকে এই পরিত্যক্ত স্টেশন এবং স্টেশনের লাগোয়া পরিত্যক্ত কোয়ার্টার দেখলে মনে হবে প্রেতপুরী। এই অঞ্চলে আদিবাসীদের মতে সবসময় এমন পরিস্থিতি ছিল না। বহুকাল আগে এই স্টেশনে বেশ লোকজনের ভিড় ছিল। স্টেশন চত্বরে নাকি বেশ বড় বাজারও বসত। 1940 সালে একদিন স্টেশন মাস্টার এবং তার স্ত্রীর খুন হওয়া ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় স্টেশন লাগোয়া কুয়োর ভেতর। তারপর থেকেই স্টেশনে শুরু হয় নানা ভুতুড়ে উপদ্রব। মানুষ স্টেশনে আসা বন্ধ করে দেয়। লোকজন না থাকার দরুন রাতে স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে যায়। উঠে যায় স্টেশন লাগোয়া বিশাল বাজার।
স্টেশনের চারিদিকে বিরাজ করতে লাগলো সীমাহীন বালি কাঁকড়ের মাঠ। গৌরবময় ইতিহাসে কালি লেপে দিল কিছু যুক্তিহীন এবং ব্যাখ্যাতীত ঘটনা। এখনো নাকি একটার পর একটা ট্রেন বেগুনকোদরের পাশ দিয়ে চলে যায়, কিন্তু কোনো ট্রেন ভুলেও থামে না। কারণ অন্ধকার জনশূন্য প্ল্যাটফর্মে শোনা যায় প্রেতদের আর্তনাদ, শোনা যায় তেনাদের চলাফেরার শব্দ, দেখা যায় অদ্ভুত কিছু ছায়ামূর্তি। এক দুপুরে পরিত্যক্ত প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আমার বন্ধু শুভমের মুখ থেকে স্টেশনের ইতিহাস শুনে গল্পটা অত্যন্ত গাঁজাখুরি বলে মনে হলো। তার উপর স্টেশনও যে ভূতেদের ডেরা হতে পারে। এই ব্যাপারটা যেমন অদ্ভুত তেমনই হাস্যকরও বটে। একটু বিদ্রুপের ছলে হেসে বললাম, কিরে শুভ, তোর ওই ভূতেরা কি হানাবাড়ি, শ্মশান, ডাকবাংলো, বাঁশবাগান ছেড়ে এই স্টেশনে বাসা বাঁধলো নাকি? শুভ প্রত্যুত্তরে বলল, মানতে না চাস মানিস না, কিন্তু এ অঞ্চলের সব বাসিন্দারা জানেন যে প্রায় রোজ রাতে নির্জন প্ল্যাটফর্মে একটি যুবতী কণ্ঠস্বরে আর্তনাদ শোনা যায়। ওরে ভাই, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ, হয়তো খবর পাবি এই এলাকার ছেলে ছোকরাদের দল এখানকার নির্জনতার সুযোগ নিয়ে নেশা ভাঙের আসর জমিয়েছে। ধরা পড়ার ভয় কাউকে স্টেশনের কাছে আসতে দেখলেই ভয় দেখানোর জন্য বীভৎস আর্তনাদ করে ওঠে। না রে, ব্যাপারটা অতটাও হালকা করে নিস না। প্রায় রোজ রাতে এখানে কেউ না কেউ কাটা পড়েই। শোন, সাবধানে রেল লাইন পার না হলে কাটা তো পড়বেই, এতে আর আশ্চর্যের কি আছে? কাগজে পড়িসনি কানে হেডফোন নিয়ে রেল লাইন পার হতে গিয়ে কত মানুষ কাটা পড়েছে? এসব রসিকতার বিষয় নয় আদিত্য। যে রহস্য আদি যুগ থেকেই ভেদ করা মানুষের দ্বারা সম্ভব হয়নি, সেটাকে নিয়ে হাসি ঠাট্টা না করলেই ভালো হয়। যে জিনিসের অস্তিত্ব নেই পৃথিবীতে তার আবার রহস্য? তুই কি নিজের চোখে কখনো কিছু দেখেছিস? না, আমি কিছু দেখিনি, তবে শুনেছি অমুক ব্যক্তি অমুক দেখে বা অমুক শুনে আমাকে বলেছে, তাই তো? এটাই তোদের জীবনের একটা মস্ত বড় প্রবলেম জানিস, অন্যের মুখের ঝাল নিজের মুখে লাগিয়ে রাখা। শুভর গোলগাল মুখ বেলুনের মতো চুপসে গেল। কলকাতায় থাকাকালীন শুভ বেশ সাহসী ছেলে ছিল। গ্রামের রাষ্ট্রীয় ব্যাংকের চাকরি নিয়ে এখানে বসবাস করার দরুন ভীতু হয়ে গিয়েছে বোধহয়। মালভূমির পাড়া গাঁয়ের মানুষদের কুসংস্কার ওর উপরও প্রভাব বিস্তার করেছে। তা না হলে শহরের গোঁড়া নাস্তিক ছেলেটা এখানে এসে ভূত বিশ্বাসী হয়ে উঠল কি করে? তার উপর পুরুলিয়া বড্ড আদিম জায়গা। এখানকার উঁচু উঁচু টিলা, গাছপালায় ঘেরা ছোট বড় পাহাড় এবং সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা যে কোনো মানুষের মনকে আধুনিকতা থেকে হাজার হাজার ক্রোশ পিছিয়ে নিয়ে যেতে পারে। তুই তো এরকম ছিলি না রে শুভ। তুই যে আমাদের সেই ডান পিঠের শুভ, তা আমার বিশ্বাসই হচ্ছে না। আমার কথাগুলো শুভর মনে কি প্রভাব ফেললো তা বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ মৌন থাকার পর বলল, চল তাহলে এখানে আজ রাতটা কাটানো যাক। শুভর এই প্রস্তাবটা আমার খারাপ লাগলো না। আজ 3 দিন হলো পুরুলিয়া এসেছি। অযোধ্যা পাহাড়, নরহরা ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, পাখি পাহাড় ইত্যাদি ঘুরে ফেলেছি। যাওয়ার আগে যদি একটা অ্যাডভেঞ্চারের সুযোগ পাই তাতে আর ক্ষতি কি? বললাম, আমার আপত্তি নেই, কিন্তু তোর কাছে ওডোমস আছে তো? রাতের ডিনারের পালা শেষ করে মনে উদ্যম এবং উৎসাহ নিয়ে বেরিয়ে পড়লাম বেগুনকোদরের ব্যাখ্যাহীন ঘটনাগুলির ব্যাখ্যার সন্ধানে। পলাশ, শাল, সেগুন ইত্যাদি গাছের বন এবং ছোটোখাটো গ্রানাইটের টিলা পেরিয়ে যখন স্টেশন লাগোয়া সেই কাঁকড় বিছানো মাঠে পৌঁছলাম, তখন বাজে রাত 10:30। চারিদিকের জগৎ অন্ধকার। দুজনের হাতে মোবাইলের ফ্ল্যাশের আলো ছিল বলে রক্ষে, তা না হলে এই উঁচু নিচু কাঁকড় মেশানো মাটিতে কতবার যে আছাড় খেয়ে পড়তাম তার কোনো হিসাব থাকতো না। যে ফ্ল্যাশের আলো শহরে অতি তীব্র বলে মনে হয়, সে ফ্ল্যাশের আলো এই ঘন অন্ধকারের কাছে যেন নিতান্তই দুর্বল।
অনবরত অন্ধকারের সাথে নিজেদের অস্তিত্বের সংগ্রাম চালিয়ে আমাদেরকে পথ দেখাচ্ছে। আমাদের দুজনেরই মুখ বন্ধ, দুজনের নিঃশ্বাস এবং পদশব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। চারিদিক এতটাই নিস্তব্ধ যে বোধ করি নিজেদের পায়ের শব্দে নিজেরাই চমকে উঠি। মনে মনে ভাবছি, জনহীন এবং শব্দহীন এই অন্ধকার পাণ্ডববর্জিত অঞ্চলে যে রোমাঞ্চের বীজ অঙ্কুরিত হচ্ছে তার পরিণতি ঠিক কোথায়? এমন সময় শুভ হঠাৎ তার চলা থামালো। বিস্ফারিত চোখে একদিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে অদূরে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম স্টেশন এবং স্টেশন লাগোয়া কোয়ার্টারের অবয়ব মুমূর্ষ রোগীর মতো দাঁড়িয়ে আছে। বুঝলাম ওর মনে যেটুকু সাহস সঞ্চার করেছিলাম তা ক্ষয় হতে শুরু করেছে। শুভর কাঁধ চেপে ধরলাম যাতে ওর মনে সাহস পুনরায় ফিরে আসে। কিছুক্ষণ পর নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়ে আবার হাঁটতে শুরু করলো শুভ। প্ল্যাটফর্মে দুই বন্ধু উঠে পড়লাম। শহুরে মানুষরা হয়তো এরকম স্টেশনের কল্পনাও করতে পারবে না। স্টেশনে বিদ্যুৎ ব্যবস্থা একদম নেই, সুতরাং স্টেশনটি পুরোটাই অন্ধকারে ঢাকা। লোকজন স্টেশনের প্রাণ। লোকজন ছাড়া ফাঁকা স্টেশনটি যেন শ্মশানের মতো খাঁ করছে। এখানে ভূতের থেকে বদ মানুষদের উপদ্রবই বেশি, এই সন্দেহ আমার মনে গোড়া থেকেই ছিল। তাই শুভকে নিয়ে প্ল্যাটফর্মের উপর এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। এমনকি স্টেশন লাগোয়া কোয়ার্টারের চারপাশটা এক প্রকার চিরুনি তল্লাশিও চালালাম, কিন্তু না, কোনো ছেলে ছোকরাদের বদমাশের চিহ্ন পেলাম না। কোয়ার্টারের গেট তালা দিয়ে বন্ধ করা ছিল এবং কোয়ার্টারের জানালাগুলো ভেতর থেকে বন্ধ ছিল। দরজা এবং জানালাগুলোর অবস্থা দেখে বুঝলাম অন্তত কম করে 40 বছর এই কোয়ার্টারে কেউ বাস করেনি। তা না হলে কোয়ার্টারের ভেতরেও এই অন্ধকার রাতে তদন্ত করতে আমি পিছপা হতাম না। শুভ আমাকে একটা প্রাচীন কুয়ো দেখিয়ে বলল, এই কুয়োতেই স্টেশন মাস্টার এবং তার স্ত্রীর ডেড বডি পাওয়া গিয়েছিল। লোকেরা বলে যত সব রহস্য নাকি এই কুয়োকেই ঘিরে। তাই নাকি? চল তো, বলে ওর কাছে চলে গেলাম। কুয়োর উপরের অংশ বড় বড় ফাটলের দরুন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। ক্ষয়ে যাওয়া সুরকি এবং ইট এই কুয়োর প্রাচীনত্বের পরিচয় দিচ্ছে। কুয়োর চারিদিকে এতই ঝোপঝাড় এবং আগাছায় ভর্তি যে দূর থেকে দেখলে জঙ্গল বলে মনে হবে। অন্ধকার কুয়োর ভেতর আলো ফেলে উঁকি দিলাম। মাকড়সার জাল ছাড়া কিছুই দেখতে পেলাম না। জল বোধহয় অনেকটা নিচে নেমে গিয়েছে। কই, কেউ তো তেরে এলো না, বলে ব্যঙ্গের দৃষ্টিতে তাকালাম শুভর দিকে। আমার বিদ্রুপের কোনো উত্তর দিল না শুভ। সে পাংশু মুখে এগিয়ে গেল প্ল্যাটফর্মের দিকে। এগোতেই দুজনে এক অপ্রত্যাশিত শব্দ পেয়ে থমকে দাঁড়ালাম। শব্দটা আসছে ঠিক কুয়োর দিক থেকে। না, আমার ভুল হতে পারে না। জলের শব্দ। জলে একটা বড় রুই বা কাতলা জাতীয় মাছ ছটফট করলে যেমন শব্দ হয়, এই শব্দটা ঠিক তেমনই। আমি ভয় কতটা পেয়েছি তা ঠিক বলতে পারবো না, কিন্তু ব্যাপারটাকে চাক্ষুষ দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে পড়লাম। হাতে আলো নিয়ে আস্তে আস্তে এগোতে যাব এমন সময় শুভ আমার হাত ধরে বলল, ভাই, একা যাস না। দুজনে অতি সন্তর্পণে কুয়োর দিকে এগোতে লাগলাম। প্রত্যেকটি পদক্ষেপে হৃৎপিণ্ডের বেগও বাড়তে লাগলো। কুয়োর সামনে এসে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। শব্দটা তখনও কানে আসছে। কুয়োর চির অন্ধকার জগতে
আমাদের জন্য কোন রহস্য অপেক্ষা করছে তা সচক্ষে না দেখলে বোঝা যাবে না। আলো ফেললেই হয়তো দেখতে পাবো এমন এক মূর্তি যা দেখতে মানুষ চায় না, যা থাকে কপালে। মনে সাহস নিয়ে কুয়োর ভেতর আলো ফেললাম, আর আলো ফেলতেই দুজন একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে রইলাম, এবং তার কিছুক্ষণ পরেই আমরা অট্টহাস্যে ফেটে পড়লাম। ভেতরে গুটি কয়েক ব্যাঙ সার্কাসের খেলা দেখাচ্ছিল। হায় রে, মানুষের ভূতগ্রস্ত মন! অন্ধকারেই ওদের লম্পঝম্পের শব্দ শুনে আমরা কি না ভেবে ফেলেছিলাম। প্ল্যাটফর্মে দুজন ফিরে গেলাম। এই হাস্যকর ঘটনা আমাদের মনে অনেকটা সাহস ফিরিয়ে আনলো। শুভ যেন চনমনে হয়ে উঠল, কিন্তু প্ল্যাটফর্মে উঠে লাইনের ওপারে তাকাতেই দুজনের বুক রক্তশূন্য হয়ে গেল। লাইনের ওপারে একটা মুন্ডহীন নরদেহ দাঁড়িয়ে আছে। দুজনেই একসাথে আলো ফেললাম। না, এবারেও ভূত আমাদের ফাঁকি দিল। একটা ঝাঁকড়া কাটা গাছ অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। দেখলি তো ভাই, কোনো ভূত টুত নয়। অন্ধকারে এই সব দেখেই এখানকার মানুষরা ভয়ে ভিড়মি খায়, আর বাকিদের এই সব গল্প শুনিয়ে জায়গার সম্পর্কে ভুলভাল ধারণা দেয়। ভাই, তুই ঠিক। আজ তুই না থাকলে চিরকালের জন্য আমি ভীতু হয়ে থাকতাম। তোর সাহস আছে বটে। আই অ্যাম প্রাউড অফ ইউ, মাই ফ্রেন্ড। আমাকে নিয়ে প্রাউড ফিল পরে করবি। ফ্ল্যাশটাকে বন্ধ কর। মোবাইলের চার্জ বাঁচিয়ে রাখতে হবে যে, ভুলে যাস না সারা রাত এখানেই থাকতে হবে। বন্ধ করার সঙ্গে সঙ্গে অন্ধকার জগৎ ঘিরে ধরলো আমাদের। দুজনে প্ল্যাটফর্মের উপর একটি বেঞ্চে বসে পড়লাম। দূর থেকে আসা ট্রেনের হুইসেলের শব্দে দুজনেই চমকে উঠলাম। বোধহয় দুজনেরই তন্দ্রা এসে গিয়েছিল। মোবাইলে দেখলাম রাত 12:30। পেছনে একটা ট্রেন আসছে। আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম। স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বললাম, আর ভুতুরে ঘটনা ঘটছে না রে, একটু সাহসী হতেই বোধহয়। ভূতেরা কি ভয় পেয়ে গেল বলতো? শুভ হাই তুলে বলল, কফি হলে মন্দ হতো না, কি বলিস? তা যা বলেছিস। শুভ উঠে দাঁড়ালো, আমার সামনে এসে বলল, সব শালা গাঁজাখুরি। ওদের গল্প শুনে আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। সত্যি ধিক আমার শিক্ষাকে। দু একবার হুইসেল দিয়ে ট্রেনটি প্ল্যাটফর্মের গা ঘেঁষে যেতে লাগলো। ঠিক তখনই ট্রেনের কামরার চলন্ত আলোয় যা দেখলাম তাতে আমার মনের সব যুক্তি, পাণ্ডিত্য, জ্ঞান, বিজ্ঞান সব নিমেষে উড়ে গেল। দেখলাম এক বীভৎস চেহারার মাঝবয়সী মহিলা শুভর পিঠে হাত রেখে দাঁড়িয়ে আছে। তার মণিহীন চোখ দুটি ফসফরাসের মতো জ্বলছে, মুখে পৈশাচিক হাসি, পরনের রক্তাক্ত সাদা শাড়ি এবং ঘন লম্বা চুল বাতাসের সাথে যেন শয়তানি খেলায় মেতে উঠেছে। সব মিলিয়ে শুভর পেছনে দাঁড়িয়ে আছে এক নারকীয় চেহারা। একেবারে শিউরে উঠলাম। ট্রেনটি চলে যেতেই সে মহিলা অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আলো জ্বালালাম, কাউকেই দেখতে পেলাম না তো। শুভ বলল, কি রে, হঠাৎ মোবাইলে ফ্ল্যাশ অন করলি কেন? আচ্ছা, অন করেছিস যখন, দেখ তো পিঠের দিকটা কেমন ভিজে ভিজে লাগছে। শুভর পিঠের দিকে আলো ফেলতেই আমার মনে যেটুকু সাহস বেঁচে ছিল সেটুকুও যেন এই অন্ধকারে মিলিয়ে গেল।
ওর জামায় টাটকা রক্তমাখা হাতের ছাপ। কিরে, কিছু বলছিস না কেন? শুভর কৌতূহলী প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারলাম না। ভয়ে গলা শুকিয়ে গেল। ঢোক গিলে ওকে কিছু একটা বলতে যাব, এমন সময় চারিদিকের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে কুয়োর দিক থেকে ভেসে এলো এক অল্প বয়সী মেয়ের মর্মান্তিক আর্তনাদ। শুভ চোয়াল শক্ত করে বলে উঠল, কিছুদিন ধরে গ্রামের অল্প বয়সী মেয়েরা হারিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ হাজার চেষ্টা করেও সেই মেয়ে পাচারকারীদের দলটাকে খুঁজে পায়নি। তাহলে এরা এখানেই গা ঢাকা দিয়েছে। আজ বেটাদের শায়েস্তা করতেই হবে। বলেই শুভ কুয়োর দিকে দৌড় দিল। আমি যান্ত্রিক পুতুলের মতো ওকে অনুসরণ করলাম। কোয়ার্টার পেরিয়ে আমরা যখন প্রায় কুয়োর কাছাকাছি চলে এসেছি, ঠিক তখনই শুভ যেন কিসে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশের আলো মাটিতে ফেলতেই মেরুদণ্ড বেয়ে যেন ঠান্ডা বরফের স্রোত নেমে গেল। মাটিতে পড়ে আছে এক মাথা কাটা মহিলার মৃতদেহ। মৃতদেহর গলার কাটা অংশ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে। শুভ চিৎকার করে সেই মৃতদেহ থেকে ছিটকে দূরে সরে গেল। আবার শুনতে পেলাম কুয়ো থেকে আসা সেই হাড় হিম করা নারী কণ্ঠের আর্তনাদ। আমি কুয়োর দিকে ছুটলাম। তাড়াতাড়ি না গেলে মেয়েটাকে বোধহয় আর বাঁচানো যাবে না। কুয়োর ভেতর উঁকি দিয়ে যা দৃশ্য দেখলাম তা একমাত্র হলিউডের কোনো হরর মুভিতে দেখা সম্ভব। জলে এক সদ্য কাটা যাওয়া মুন্ড ভাসছে। তার মণিহীন চোখ আমার দিকে চেয়ে আছে এক অদ্ভুত দৃষ্টিতে। দুনিয়ার সমস্ত রকমের অমঙ্গলের রেশ পাওয়া যাচ্ছে তার ওই অশুভ চোখে। তার মুখে তখনও পৈশাচিক হাসি। রক্তে লাল হয়ে উঠছে কুয়োর জল। হঠাৎ শুভর চাপা গোঙানি শুনে পিছন ঘুরে তাকাতেই এক এক ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলাম। শুভকে জাপটে ধরে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই মুন্ডহীন লাশ। লাশের দু হাতের চাপের ক্ষিপ্রতায় শুভর যেন কোটর থেকে দুটি চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। এই দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। জ্ঞান হারিয়ে সেখানেই গুম হয়ে পড়লাম। পরের দিন শুভর খণ্ড বিখণ্ড দেহ পাওয়া গেল রেল লাইনের ধারে। সেদিন লোকজনের সারা শব্দে চোখ খুলতেই প্রথমটায় দিনের আলোয় চোখ দুটি যেন ঝলসে গেল। তারপর একটু টাহল হতেই লক্ষ্য করলাম গ্রামবাসীরা আমাকে ঘিরে ভিড় করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীদের রাত্রের সব ঘটনা বললাম। তারা বিশ্বাস করেছে কিনা বলতে পারবো না, কিন্তু পুলিশ আমার কথার এক ফোঁটাও বিশ্বাস করলো না। একজন হাবিলদার বলল, বন্ধুকে খুন করে ভূতের নামে দোষ চাপাচ্ছেন বটে। আমাকে বোকা পেয়েছেন, হ্যাঁ? চলো চলো চলো, থানায় চলো। দু চারগা পড়লে সব সত্যি বেরিয়ে যাবে। চলো চলো বাগধন, চলো। আমাকে ওরা জোর করে টেনে হিচড়ে পুলিশের ভ্যানে তুলে দিল। পুলিশ ভ্যান যখন রেল লাইন পেরোচ্ছে তখন দেখলাম আমার বন্ধু শুভর খণ্ড বিখণ্ড দেহ রেল লাইনে পড়ে আছে। পুলিশের লোক দেহাংশগুলোকে ব্যাগে তোলার ব্যবস্থা করছে। থানা, কোর্ট, কাচারি সব জায়গায় সেই রাত্রের ভয়ঙ্কর ঘটনা বললাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। উপযুক্ত প্রমাণের অভাবে আমার শাস্তি হলো না বটে, কিন্তু তদন্তের শেষে পুলিশ আমায় সরকারি পাগলাগারদে চালান করে দেয়। এখন মনে হয় ফাঁসি হলেই বোধহয় ভালো হতো।
কারণ সেই স্মৃতি আমাকে কুঁড়ে কুঁড়ে কাটছে। আমায় যেন সে বাঁচতে দেবে না। শয়নে জাগরণে নিদ্রায় আহরণে জীবনের সকল মুহূর্তে সে যেন আমার মনের একটা অংশ হয়ে গেছে। ভালো করে বুঝতে পারছি আমি এই পৃথিবীতে বেশি দিন হয়তো থাকতে পারবো না। তাই আমার বয়ান হিসেবে এ কাহিনী লিখে রাখলাম। আশা করি কেউ তো বিশ্বাস করে আমাকে বন্ধু হত্যার কলঙ্কের হাত থেকে মুক্তি দেবে। শুনলেন বেগুন কোদরের আতঙ্ক। গল্পের প্রধান চরিত্রে অনিকেত, শুভর চরিত্রে বিক্রম দেব সেনগুপ্ত, পরিচালনায় সমাদৃতা, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় অনিকেন্দ্র, সূত্রধর আমি শ্রেয়া। আবার আমরা নিয়ে আসবো কোনো নতুন একটি গল্প। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।